নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের প্রথম যে গদ্যাংশটি রয়েছে সেই আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি নিয়ে। এই আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি রচয়িতা ত্রিবিক্রম ভট্ট। এই আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটির মূল টেক্সট আলোচনার পূর্বে কিছু প্রয়োজনীয় তথ্য তোমাদের জেনে নিতে হবে। আজকের আলোচনার বিষয় আর্যাবর্ত বর্ণনমের সংক্ষিপ্ত বিষয়বস্তু, রচয়িতার পরিচয়, মূল গ্রন্থের পরিচয়। আমরা জানব আর্যাবর্ত বর্ণনম। এই আর্যাবর্ত কাকে বলে? আর্যাবর্ত বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? না, আর্যাবর্ত বলতে বোঝানো হয়েছে যে বিন্ধ্য পর্বত ও হিমালয় পর্বতের মধ্যবর্তী যে অঞ্চল রয়েছে সেই মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় আর্যাবর্ত। অর্থাৎ আর্যাবর্ত কাকে বলা হয়? না, বিন্ধ্য পর্বতের উত্তর এবং হিমালয় পর্বতের দক্ষিণের মধ্যবর্তী অঞ্চল। বিন্ধ্য পর্বতের উত্তর এবং হিমালয় পর্বতের দক্ষিণে যে মধ্যবর্তী অঞ্চল রয়েছে সেই অঞ্চলকে বলা হয় আর্যাবর্ত। এই আর্যাবর্ত অঞ্চলের প্রধান নদী হচ্ছে গঙ্গা। এছাড়াও একটি নদী আমাদের পাঠ্যাংশে রয়েছে, সেটি হচ্ছে চন্দ্রভাগা নদী। এই দুটি নদী তোমরা দেখতে পাবে এই আর্যাবর্ত অঞ্চলে, এক গঙ্গা, দুই চন্দ্রভাগা, অর্থাৎ যার বর্তমান নাম চেনাব। এই দুটি নদী তোমরা এই আর্যাবর্তে দেখতে পাবে, গঙ্গা এবং চন্দ্রভাগা, যার বর্তমান নাম চেনাব। তাহলে আর্যাবর্ত কাকে বলে? তাহলে আর্যাবর্ত বলতে বোঝায় হিমালয় এবং বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী যে অঞ্চল সেই অঞ্চলকে বলা হয় আর্যাবর্ত। এই আর্যাবর্ত শব্দের অর্থ কী? অর্থাৎ আর্যরা ঘুরে বেড়ায় যেখানে, সে জায়গাকে বলা হয় আর্যাবর্ত। এবার আমরা আসবো আর্যাবর্ত বর্ণমের রচয়িতাকে এবং তার সামান্য পরিচয়। আর্যাবর্ত বর্ণমের রচয়িতা হলো কবি ত্রিবিক্রম ভট্ট। আর্যাবর্ত বর্ণমের রচয়িতা কবি ত্রিবিক্রম ভট্ট। এই ত্রিবিক্রম ভট্ট কে ছিল? ত্রিবিক্রম ভট্ট ছিল দশম শতাব্দীর একজন প্রথিতযশা কবি। তার পিতার নাম ছিল কি? না, পিতার নাম ছিল দেবাদিত্য বা নেমাদিত্য। তিনি কর্ণাটক রাজ্যের মানুষ ছিলেন। তার অপর নাম ছিল যমুনা ত্রিবিক্রম ও সিংহাদিত্য। এই ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতি হচ্ছে নলচম্পু এবং মদালসা চম্পু। সেই ত্রিবিক্রম ভট্টের যে নলচম্পু কাব্যটি রয়েছে সেই নলচম্পু কাব্যের 7টি উচ্ছ্বাস রয়েছে, যার মূল বিষয়বস্তু নল ও দময়ন্তীর প্রেমগাথা। সেই নল ও দময়ন্তীর প্রেমগাথা যুক্ত যে নলচম্পু কাব্য, সেই নলচম্পু কাব্যের যে 7টি উচ্ছ্বাস রয়েছে সেই 7টি উচ্ছ্বাসের প্রথম উচ্ছ্বাস আমাদের এই আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশ। আর্যাবর্ত বর্ণনম এই গদ্যাংশটি নলচম্পুর প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত। এই নলচম্পু তে রয়েছে নল এবং দময়ন্তীর প্রেমগাথা। এটি একটি চম্পু কাব্য। চম্পু কাব্য কাকে বলে? না, আমরা গদ্যকাব্য জেনেছি, পদ্যকাব্য জেনেছি। গদ্যকাব্য হলো যে কাব্য গদ্যে লেখা তাকে বলা হয় গদ্যকাব্য। পদ্যকাব্য যে কাব্য পদ্যে লেখা তাকে বলা হয় পদ্যকাব্য। চম্পু কাব্য কাকে বলে? না, যে কাব্য গদ্য এবং পদ্য উভয়ের সংমিশ্রণে রচিত তাকে বলা হয় চম্পু কাব্য। এই নলচম্পু একটি চম্পু কাব্য। সেই চম্পু কাব্যের 7টি উচ্ছ্বাসের মধ্যে প্রথম উচ্ছ্বাস হচ্ছে আর্যাবর্ত বর্ণনম। এই আর্যাবর্ত বর্ণনম যে চম্পু কাব্য অংশটি রয়েছে সেটি ভগ্নশ্লেষ অলঙ্কারে রচিত। ভগ্নশ্লেষ অলঙ্কার কি? না, ভগ্নশ্লেষ অলঙ্কার যেখানে একই শব্দের দুরকম অর্থ বহন করে, সেই ভগ্নশ্লেষ অলঙ্কারে রচিত এই আর্যাবর্ত বর্ণনম নামক পাঠ্যাংশটি। এবার আমরা দেখে নেব আর্যাবর্ত বর্ণনমের এক নজরে কী রয়েছে আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে, বা এই আর্যাবর্ত বর্ণনম যে আমাদের নলচম্পুর যে প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটের মধ্যে আমরা কী রয়েছে এক নজরে, যেটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য অনেক কাজে লাগবে। কি রয়েছে দেখি। বলছে আর্যাবর্ত বর্ণনমের রচয়িতা ত্রিবিক্রম ভট্ট। এই আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থ নলচম্পু।
নলচম্পু কাব্যটিতে 7টি উচ্ছ্বাস বা অধ্যায় আছে। আর্যাবর্ত বর্ণনম কাব্যটি নলচম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত। আর্যাবর্ত বর্ণনম গদ্যটি চম্পু জাতীয় কাব্য। এই চম্পু কাব্য কাকে বলে? না, গদ্য ও পদ্য মিশ্রিত রচনাকে চম্পু কাব্য বলে। আর্যাবর্ত বর্ণনম কাব্যটি ভগ্নশ্লেষ অলঙ্কারে রচিত। এই আর্যাবর্ত বর্ণনের যে মূল উৎস নলচম্পু, সেই নলচম্পু কাব্যের বিষয়বস্তু হলো নল ও দময়ন্তীর প্রেমগাথা। আমাদের পাঠ্যাংশ যে আর্যাবর্ত বর্ণন, তার বিষয়বস্তু হচ্ছে আর্যাবর্ত নামক অঞ্চলের বর্ণনা। এই আর্যাবর্ত কাকে বলে? না, ভারতবর্ষের মধ্যবর্তী অবস্থিত বিন্ধ্য পর্বতের উত্তর এবং হিমালয় পর্বতের দক্ষিণের যে মধ্যবর্তী অঞ্চল, সে অঞ্চলকে বলা হয় আর্যাবর্ত। কবি ত্রিবিক্রম ভট্টের আবির্ভাবকাল খ্রিস্টীয় 10ম শতক, অর্থাৎ 900 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো একটি সময়ে ত্রিবিক্রম ভট্ট আবির্ভূত হয়। তিনি সিংহাদিত্য এবং যমুনা ত্রিবিক্রম নামে পরিচিত, অর্থাৎ ত্রিবিক্রম ভট্টের অপর নাম সিংহাদিত্য ও যমুনা ত্রিবিক্রম। নলচম্পু কাব্যের অপর নাম দময়ন্তী কথা। কবি ত্রিবিক্রম ভট্ট ছিল শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ পরিবারের। তিনি ছিলেন শ্রীধরের পৌত্র এবং নেমাদিত্য বা দেবাদিত্যের পুত্র। সংস্কৃত চম্পু কাব্যের ইতিহাসে বা চম্পু সাহিত্যের ইতিহাসে সর্বাপেক্ষা প্রাচীনতম চম্পু গ্রন্থ হল এই নলচম্পু। কবি ত্রিবিক্রম ভট্টের শ্রেষ্ঠ সাহিত্যিক কীর্তি হল নলচম্পু ও মদালসা চম্পু। আমরা যে আর্যাবর্তর নামটা শুনলাম, সেই আর্যাবর্ত শব্দের ব্যুৎপত্তি হলো, অর্থাৎ আর্যাবর্ত শব্দটি উৎপত্তি হয়েছে আর্য পূর্বক আ পূর্বক বৃত ধাতুর উত্তর ঘয় প্রত্যয় করে আর্যাবর্ত শব্দটি উৎপত্তি হয়েছে, যার অর্থ কি? যে জায়গায় আর্যগণ বারবার ঘোরাফেরা করে সেটি আর্যাবর্ত, এবং সেই আর্যাবর্তের বর্ণনাই হচ্ছে আর্যাবর্ত বর্ণনম। কবি ত্রিবিক্রম ভট্ট কর্ণাটক রাজ্যের মান্যক্ষেটের রাষ্ট্রকূট বংশীয় রাজা তৃতীয় ইন্দ্রের সভাপণ্ডিত ছিল। এই নলচম্পু ছাড়াও সংস্কৃত সাহিত্যে আরও অনেক চম্পু কাব্য রয়েছে, যেগুলো হলো যশস্তিলক চম্পু, এটাও ত্রিবিক্রম ভট্ট রচিত, জীবনধর চম্পু, রামায়ণ চম্পু, ভাগবত চম্পু, ভারত চম্পু প্রভৃতি। বিশ্বনাথ কবিরাজ সাহিত্য দর্পণ, অর্থাৎ সাহিত্য দর্পণ গ্রন্থের রচয়িতা বিশ্বনাথ কবিরাজ সেই সাহিত্য দর্পণ গ্রন্থে বলেছেন চম্পু কাব্যের লক্ষণে গদ্য পদ্মময়ং কাব্যং চম্পুরিত্য ভিদীয়তে। এই চম্পু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল চম্পয়তি যোজয়তি গদ্যে পদ্মে ইতি চম্পু, অর্থাৎ যে কাব্যে গদ্য এবং পদ্য যোজনা করা হয় সেটি হলো চম্পু কাব্য। আমরা আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশটি আলোচনার পূর্বে সেখান থেকে প্রয়োজনীয় কিছু তথ্য জেনে নিলাম, অর্থাৎ যেটি তোমাদের পরীক্ষায় শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে। এবার জানবো যে আমাদের যে আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশটি রয়েছে, কী রয়েছে তার মধ্যে, অর্থাৎ সংক্ষিপ্ত বিষয়বস্তু। পরের দিন থেকে আমি টেক্সট আলোচনা করব লাইন ধরে ধরে। আজ আমরা জানবো সংক্ষিপ্ত বিষয়বস্তু। কী রয়েছে আর্যাবর্ত বর্ণনমের মধ্যে? রয়েছে আর্যাবর্ত। আর্যাবর্ত কাকে বলে আমরা জানলাম প্রথমে, অর্থাৎ হিমালয় থেকে দক্ষিণে এবং বিন্ধ্যাচল থেকে উত্তরে অবস্থিত যে অঞ্চলের পূর্ব এবং পশ্চিমে সমুদ্র আছে সেই অঞ্চলকে বলা হয় আর্যাবর্ত। অর্থাৎ হিমালয়ের দক্ষিণে এবং বিন্ধ্য পর্বতের উত্তরে এবং যার পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সমুদ্র রয়েছে, সেই যে মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হচ্ছে কি আর্যাবর্ত। এই কেমন ছিল আর্যাবর্ত পরিবেশ? না, এখানে আর্যাবর্ত এমন এক দেশ যেখানে পৃথিবীর সমস্ত রকম ভোগ্য বস্তু পাওয়া যেত। প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি, পৃথিবীর সমস্ত সৌন্দর্য স্বরূপ আর্যাবর্তে স্বর্গ সুখ পাওয়া যায়। আমরা যেমন স্বর্গে মানুষ সমস্ত সুখ কল্পনা করে, এই আর্যাবর্তেও সেই স্বর্গের সমান সুখ পাওয়া যেত। গ্রাম্য কবির রচনা, অর্থাৎ গ্রামের মানুষদের বা গ্রামের কবিদের রচনা যেমন নিরস মানুষের কাছে মনোহর, তেমনি এই আর্যাবর্ত দেশটাও ছিল নির্শস্য, অর্থাৎ জল এবং শস্যে পরিপূর্ণ। মহাভারতে আমরা পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম পাণ্ডব যে ভীম, সেই ভীমের নাম আমরা জানি। সেই মহাভারতের ভীম যেমন সেই মহাভারতকে অলঙ্কৃত করেছে,
তেমনি এই ভারতবর্ষও সেই মহাভারতের ভীমের মতো ভারতবর্ষের যে এই আর্যাবর্তও ভারতবর্ষকে অলঙ্কৃত করেছে। এই আর্যাবর্ত সমগ্র দেশের মধ্যে অগ্রগণ্য। এই আর্যাবর্ত দেশে চুরি উপদ্রব নেই, বর্ণ ব্যবস্থার বিচ্যুতিও দেখা যায় না। তৎকালীন সমাজে বর্ণ ব্যবস্থা ছিল যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেই বর্ণ ব্যবস্থার বিচ্যুতি দেখা যায় না। এই ছিল আর্যাবর্তের প্রাকৃতিক পরিবেশ বা আর্যাবর্তের পরিবেশ। কেমন ছিল আর্যাবর্তের নদী তীর এবং তার আশ্রয়স্থান কেমন ছিল? অর্থাৎ আর্যাবর্ত কাদের আশ্রয় দিত না, আর্যাবর্তের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা এবং চন্দ্রভাগা নদী। আমি প্রথমে আলোচনা করেছিলাম এই আর্যাবর্ত অঞ্চলের মধ্য দিয়ে রয়েছে দুটো নদী বয়ে গেছে, একটা গঙ্গা এবং চন্দ্রভাগা নদী, যার বর্তমান নাম চেনাব। এই নদীর তীরগুলো চকর পাখি, চক্রবাক পাখি এবং সারসের ঝাঁক দ্বারা শোভিত, এবং নদীগুলো স্বর্ণপদ্ম এবং নীলপদ্ম দ্বারা শোভিত ছিল। এই আর্যাবর্ত দেশে সুন্দর কলার বাগান দিয়ে ঘেরা রয়েছে আর্যাবর্ত দেশ। এখানে পুণ্যকামী মানুষদের আশ্রয় রয়েছে, ধর্মকর্মের পুণ্যক্ষেত্র, সম্পদের স্থান, কল্যাণমূলক কাজের আশ্রয়, সৎ ব্যবহাররূপ রত্নের খনি, সব কিছু রয়েছে এই আর্যাবর্ত নামক দেশে। এখানকার প্রজাকুলরা সমস্ত সুখ ভোগ করে এবং সর্বোচ্চ আয়ু পর্যন্ত বেঁচে থাকে। তার কারণ কি না, এই আর্যাবর্ত দেশে সবসময় ধর্মকর্মের উপদেশ চলে, তাই মানুষেরা এখানে কোনো মানুষদের মধ্যে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায় না, অর্থাৎ সমস্ত রোগের প্রাদুর্ভাব দূর হয়েছে, আর যার ফলে মানুষেরা সর্বোচ্চ আয়ু পর্যন্ত বেঁচে থাকে এবং প্রজাদের স্বাস্থ্য খুব ভালো থাকে। তাই প্রজাদের মধ্যে কোনো প্লীহা রোগ, ফোড়া ঘা, চর্মরোগও দেখা যায় না। তাই প্রজারা সুখে বসবাস করে, তাই স্বর্গের মতো সুখ তারা ভোগ করে। আর্যাবর্তের গ্রাম এবং শহর কেমন ছিল? এই আর্যাবর্তের গ্রাম ছিল কেমন না, আর্যাবর্তে গ্রাম ছিল ঘোড়ায় সাজানো যুদ্ধভূমির মতো। অর্থাৎ ঘোড়ায় যেমন যুদ্ধভূমি সাজানো থাকে, তেমনি আর্যাবর্ত সজ্জিত ছিল চতুর গোয়ালাদের দ্বারা। বনাঞ্চলে হাতির বাচ্চারা যখন ঘুরে বেড়ায়, সেই হাতির বাচ্চাদের ঘুরে বেড়ালে যেন মনে হয় ছোটো ছোটো পর্বত, তেমনি এই আর্যাবর্তেও নগরগুলোতেও রয়েছে উঁচু উঁচু সব বাড়ি। মানুষদের অর্থাৎ সৎ মানুষদের দ্বারা অলঙ্কৃত এই দেশ। এই আর্যাবর্ত দেশে রয়েছে পিয়াল গাছ এবং কাঁঠাল গাছের বন, আখ ক্ষেতের দানশালা এবং রয়েছে কুয়োর পাশে রয়েছে কানা ভাঙা কলসি। এখানকার নারীরাও সতীব্রত অর্থাৎ একনিষ্ঠ প্রতিভক্ত ছিল, তাই তারা অত্যন্ত শুদ্ধ স্বভাবা। শুধু তাই নয়, আরও বলছে ফাল্গুন মাসে গাছের পাতা শূন্য হয়ে যায়। মানে ফাল্গুন মাসে আমরা জানি কিছু কিছু পর্ণমোচী উদ্ভিদের পাতা ঝরে পড়ে, সেটা গাছের সামান্যতম বিপদ, কিন্তু সেই সামান্যতম বিপদও আর্যাবর্তের প্রজাদের মধ্যে দেখা যায় না। আর কি রয়েছে? এই আর্যাবর্তকে তুলনা করা হয়েছে স্বর্গের সঙ্গে, শুধু তুলনা নয়, স্বর্গের থেকেও বিশিষ্ট বলে মনে করা হয়েছে। এই আর্যাবর্ত দেশ বলছে সুশোভিত। কি না, এখানকার কুলীনেরা অর্থাৎ কুলীনেরা মানে এখানকার মানুষেরা কুলহীনকে, যারা কুলে নেই, পৃথিবীতে নেই, মানে সেই স্বর্গের দেবতাদের কেউ উপহাস করে। গরিবরা বিপুল সম্পদশালীদের অর্থাৎ কাদের না, আর্যাবর্তীদের উপহাসের পাত্র হয়। মানে গরিবরা বিপুল সম্পদশালীদের, মানে এখানে বিপুল সম্পদশালী বলতে বোঝানো হয়েছে আর্যাবর্তবাসীদের উপহাসের পাত্র হয়, আর গরিব বলতে বোঝানো হয়েছে সেই স্বর্গবাসীদের। এই দেশ স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে এই দেশকে। কেন? কারণ কি না, স্বর্গে কেবল রয়েছে উমা, একজন শিব, হরি, কুবের আছে, কিন্তু আর্যাবর্তের ঘরে ঘরে রয়েছে শুভ্রবর্ণা নারী, গৌরী অর্থাৎ শুভ্রবর্ণা নারী রয়েছে, মহেশ্বর অর্থাৎ মহান সমৃদ্ধি লোকজন রয়েছে অনেক, সস্ত্রিকা হরয় অর্থাৎ শোভাযুক্ত ঘোড়া রয়েছে, এবং লোকপাল অর্থাৎ ধনদাতা রূপে অনেক লোকপাল রয়েছে, যেখানে স্বর্গে কেবল একজন করে রয়েছে। আর্যাবর্তে মদ্যপ রাজা অর্থাৎ দেবরাজ ইন্দ্র রয়েছে, কিন্তু এই স্বর্গে মদ্যপ রাজা অর্থাৎ দেবরাজ ইন্দ্র রয়েছে, কিন্তু আর্যাবর্ত দেশে কোনো মদ্যপ রাজা নেই। স্বর্গে রয়েছে বিনায়ক গণেশ, কিন্তু এই আর্যাবর্ত বিনায়ক অর্থাৎ রাজার বিরুদ্ধে আচরণকারী কেউ নেই। এই দেশ দয়ালু মানুষদের বাস। এর উত্তরে রয়েছে পবিত্র উচ্চভূমি হিমালয়, সবচেয়ে পবিত্রতম স্থান, তাই এই দেশ সকলের প্রিয়। এই রয়েছে তোমাদের টেক্সটের
সংক্ষিপ্ত বিষয়বস্তু, বা এই হলো তোমাদের টেক্সটের সংক্ষিপ্ত বিষয়বস্তু, অর্থাৎ সম্পূর্ণ টেক্সটের মধ্যে থেকে এই সব তথ্য তোমরা জানতে পারবে। আমি পরের দিন থেকে তোমাদের টেক্সটের লাইন ধরে ধরে আলোচনা করব। এই টেক্সটটি একটু কষ্ট, তার কারণ এখানে কিছু কিছু শব্দের ডবল অর্থ রয়েছে, যা সমস্ত সহায়িকা বইয়ে নেই। আমি সেই ডবল অর্থ সহ, অর্থাৎ সেই ডবল মানে সহ আমি লাইন ধরে ধরে আলোচনা করে দেবো পরের দিন থেকে। আশা করি তোমরা এই আর্যাবর্ত সম্বন্ধে সংক্ষিপ্ত যে আলোচনা করলাম সেটা বুঝতে পেরেছো। এখান থেকে যে এক নজর এটা বললাম, এটা তোমরা অবশ্যই ভালোভাবে দেখে রাখো, কারণ এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসবেই। যদি এরপরও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করে দিও।